রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এরও এক কারণ আছে, মাত্রা ছাড়িয়ে গেলে একটু শিথিলতা আসবেই। বৈরাগ্যের সারা কি সেটাই নাকি? ভোগ করতে করতে আর যখন ইচ্ছে না হয়, ত্যাগের চেহারা কি সেভাবে বর্ণনা? অসমর্থ হলেও ত্যাগের নাম দিয়ে অনেকে বাহাদুরি নেয়, সে ভাব তো নয়। এরপর সাধক হাতে একটু তামাক পাতা ইত্যাদি নিয়ে ডললেন। তারপর একটা চাকু বের করে হাতের ওপর সেটাকে কাটতে আরম্ভ করলেন আর মাঝে মাঝে গালবাদ্য দিতে লাগলেন। ঠাকুর বললেন, ওটা আবার কেন? সাধক বললেন, মাঝে মাঝে মন একটু এদিক ওদিক গেলে টেনে রাখে, আর গালবাদ্যতে ভোলানাথ খুশি। ঠাকুর বললেন, বেশ কথা তো বললেন, কারণে খুশি করুণাময়ী আর গাজাতে খুশি ভোলানাথ, দুটি দিয়ে বুঝি দুটোকে একেবারে খুশি করছেন? গোচর ঠিকই দিচ্ছেন, খুঁটো ঠিক রেখে আর দড়ি দিয়ে বেশ ঘুরাচ্ছেন, আর গালবাদ্যতে তিনি খুশি হন, সেটা কিভাবে অবগত হলেন? সাধক বললেন, আমায় জানিয়ে দিয়েছে। ঠাকুর তখন বললেন, তবে অনেকটা তো এগিয়ে এসেছেন, বাড়ি গিয়ে এবার ড্রাম পেটাবো, তবে তো বাবা ভোলানাথ আমার বাড়ি ছাড়াই হবে না। মুখটা ব্যথা করে লাভ কি? একটা কেরোসিনের টিন ইত্যাদি এনে পেটালেই হয়। তখন সাধক ঠাকুরকে বললেন, ওহ, তুমি বুঝবে না। ঠাকুর বললেন, আপনার একটা দিক দেখে বেশ ভালো লাগছে, এত যে বলছি আপনি কিন্তু চটছেন না। সাধক বললেন, চটব কি বাবা, সব শেষ করে ফেলেছি। ঠাকুর বললেন, যে জায়গায় আছেন তাতেই বোঝা যাচ্ছে শেষ না হলেও অপেক্ষা করছেন। কবে হবে? আমরাও আসছি। না চটে যে বেশ মিষ্টিভাবে উত্তর দিচ্ছেন, তাতে আপনার সাথে আলাপ করে বেশ খুশি লাগছে। এতে বোঝা যাচ্ছে কি জানেন, বেহায়া শত বকলেও চটে না, কারণ তার দোষের ওপর সে সজাগ। একটা গুণকে তো প্রকাশ করা চাই, তাই না চটে চুপ করে থাকা? নির্দোষের মতো চেহারা দেখাবার জন্য এটাও এক জাতীয় গুণ। দোষীর বেলায় এই জাতীয় প্রযোজ্য। অনেকে সংসারে বড় হয়ে অনেক গালিগালাজ খায়, অনেক অপমানের মধ্যে গিয়ে দাঁড়াতে হয়, ভেতরে ভীষণ চটে যায়। পারলে কিভাবে অপদস্থ করবে সে চিন্তা করে, কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হবে এই ভয়ে মুখে মিষ্টি হাসিটুকু দিতে সে কার্পণ্য করে না, পাছে ধরা পড়ে যায়। এটাও এক জাতীয় সাধনা। কষ্ট করে বেশ পরিশ্রম করে এটাকে বজায় রাখতে চেষ্টা করে। নেতৃত্ব করতে গেলে তা করতেই হবে, উপায় যে নেই। সবার ধাত হলে যে সাধারণ হয়ে পড়বে, তাই বাধ্যবাধকতায় তার ওই সমস্ত চেহারা করিয়ে নিচ্ছে। সে নিজে কিন্তু রূপ হতে বহুদূর। আপনার বেলায়ও যে নয় তার প্রমাণ কি? সেজে বসেছেন, ফাঁস হয়ে পড়লে কোন চেহারায় পরিণত হবেন? তাই জোর করে সহ্য করছেন গালিগালাজগুলো। আপনাকে যদি বুঝতাম, আপনার অনুষ্ঠানের ভেতরে আপনার সরলতা রয়েছে, আগ্রহ রয়েছে, আপনি প্রচেষ্টাতে রয়েছেন, অন্তর এবং বাহির আপনার সমতায় রয়েছে, তবেই আপনার পক্ষে সম্ভব হতো আমার বাণীগুলো হজম করা। এখন যে তা হচ্ছে না, তার পরিচয় প্রথমতেই যে পাচ্ছি। অনুষ্ঠানের মতো আমার এই অপমানসূচক কথাগুলোকেও অনুষ্ঠান জাতীয়তার মধ্যে রেখে, ভেতরে সাংঘাতিক আক্রোশমূলকভাবে রেখে যে গালবাদ্য সিদ্ধি আর কারণ আর আমার কথোপকথন এক জাতীয়ের মধ্যে রেখে দিয়েছেন, মাঝে মাঝে উচ্চস্বরে চিৎকার, তাই নয় কি? আপনি বলছেন আপনার সাথে তার আলাপ হচ্ছে, আবার নিজেই বলছেন তাকে খুশি করতে চলছি, আবার বলছেন সঙ্গম করে মন সংযম করছি, বিন্দু সিদ্ধার চেষ্টা করছি। এসব চেষ্টার সফলতা হলেই তো তার দর্শন। আপনার ভাষণে তাই তো জানাচ্ছেন, আবার বলছেন তার দর্শন হয়েছে। দর্শন হলে অনুষ্ঠানের আর প্রয়োজনীয়তা কি? রান্না শিখলে টোফা মুচি তো আর থাকে না।
মনোসংযমতার পরিচয় সেখানেই শেষ, মনস্থাপনের পরিচয় সেখানেই শেষ, সাধনার পরিচয় তো সেখানেই, দর্শন যেখানে মিলে যায়। বাড়ি বসে বসে স্টেশন শুনলে স্টেশনে পৌঁছানো যায় না, তার ব্যবস্থা তো করতে হবে। ব্যবস্থা যখন করছেন, এগিয়েও যখন যাচ্ছেন আর বলছেন রাস্তাও ঠিক আছে, গন্তব্যস্থলও যখন ঠিকই আছে, আবার বলছেন পৌঁছেছেনও, বাড়ি বসে স্টেশন গণার মতো করছেন কেন? হয় বসে স্টেশন গুনছেন, না হয় ভুল করে দিগ্ভ্রম করছেন, আর তা না হয় যাত্রা করে এগিয়ে চলছেন, গন্তব্যস্থল ঠিক নেই। গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছে থাকলেও এগিয়ে যাওয়ার মাত্রা যদি এগিয়ে যাওয়ামূলক ঠিক থেকে থাকে, হোঁচট খাচ্ছেন, না হয় বিন্দুর মধ্যে ধাক্কা খেয়ে আটকে আছেন, না হয় কোনো ঢেউতে হাবুডুবু খাচ্ছেন, আর না হয় কল্পনার মাঝে মাঝে এগিয়ে চলছেন, আর তা না হয় অভিনয়ের মাঝে অভিনয় করছেন। আপনি তো এই মঞ্চে নানা পরিচয় দিলেন, রাজাও হলেন, প্রজাও হলেন, আবার উন্মাদও সাজলেন, আবার সন্ন্যাসীও হলেন। এ যে হযবরল! উত্তর দিন, এখন বলুন আপনি কোনটা? তখন সাধক বললেন, তার দর্শন হলেও তো চেষ্টা করতে হবে তাকে সম্পূর্ণ আয়ত্ত করার জন্য। ঠাকুর বললেন, এ যে সূর্যের আলোতে টিপবাতির কথা, যদি তার দর্শনই হয়ে থাকে তবে আর অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তার আলোতেই সে নিজে টেনে নিয়ে যাবে, সেই আলোতেই সব প্রকাশ করবে। একবার যদি উদ্ভাসিত হয়, তখন টিপবাতি অনেক দূর সরে যে যায়। এই অনুষ্ঠানগুলো যে আলোর অভাবেই, সূর্যের দীপ্তিতে আর কিছুর প্রয়োজন হয় না। এখন যে দীপ্তি, এ তো প্রদীপ বিশেষ। ওই অন্ধকারে এই একটু একটু আলোতে আলোর সন্ধানই করছেন। এখনো সেই প্রদীপ দর্শনেও যদি এ প্রদীপই রয়ে যায়, উপহাস কাকে করা হচ্ছে? জাহাজের সাথে নৌকার প্রতিযোগিতা, আপনার পরিচয়তে তাকে বর্ণনা কি সমীচীন? তখন সাধক বললেন, না, আমি সেই ভাবার্থে বলিনি। মনকে পাকা করতে তো হবে, কাঁচা মাটিতে তো আর জল রাখা যায় না, তাই পুড়ে পাকা করছি। ঠাকুর বললেন, বেশ তো, কাঁচা মাটি পোড়া করবার চেষ্টা করছেন। কাঁচা মাটি তো হঠাৎ নিয়ে উনুনে চাপানো হয় না, তা আগে তা দিয়ে নিতে হবে। সে তাই বুঝিয়ে দেয়, আমার সমকক্ষ আরেকটি যে রয়েছে তাতে চাপিয়ে দাও। সেখানে গিয়ে উনুনে যখন তাকে ফেলে দেওয়া হয়, তখন পুড়ে সে হয় লাল। আপনি এখন কাঁচা রয়েছেন, পাকবার চেষ্টা করছেন। হঠাৎ আগুনে ফেটে নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে যে, এখন তা দিন। তবে এখন তা দিতে গেলে একটু বুঝে নিন এই সমস্ত তত্ত্বের প্রয়োজনীয়তা। বুঝে এলেই তো সব বুঝ ঠিক হবে। তারপর উনুনে চাপিয়ে দেবে, তখন সব সহ্য হবে, গলে যাওয়ার ভয় আর থাকবে না। এখন যখন ভয় রয়েছে, আপনার কথায় আপনিই পরিচয় দিচ্ছেন। আপনার কথা হতে আপনাকেই বলছি, কাঁচা মাটিকে সাবধানে রাখুন। কখন গলে যায়, ভেঙে যায়, তার আগেই সাবধানতা অবলম্বন করুন, তবেই হবেন তৈরি। আর এই অনুষ্ঠানের মর্মকে বুঝুন, কেন করছেন এই হারটুকু যে দেখছি। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নাইন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।